হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি ডক্টর তন্ময় আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ইউটিউবে প্রত্যেকদিন নতুন নতুন ক্লাস। তো আমি আজকে তোমাদের পড়াবো ক্লাস 11 এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পর্যায় সারণী বা মৌলের পর্যায়গত ধর্ম। এখন এই টপিকটা শুরু করার আগে দু চারটে কথা বলে রাখি। আমি কেন এই অনলাইন প্ল্যাটফর্মে এলাম? অনলাইন প্ল্যাটফর্মে এলাম এই কারণেই, আমার কিছু অফলাইন স্টুডেন্ট যারা আমার কাছে একটু দেরিতে জয়েন করেছে, তো তাদের কিছু কিছু চ্যাপ্টার আমি কভার করতে পারিনি, কারণ কি দেরিতে জয়েন করার জন্য। এছাড়াও আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় সমস্যা হচ্ছে টিচার। কারণ আমরা জানি স্টুডেন্টরা একটা বিশাল সমস্যার সম্মুখীন হয়েছে যে স্কুল শিক্ষকরা যারা এতদিন আমাদেরকে গাইড করে বা আমাদের স্টুডেন্ট লাইফে গাইড করেছে, তেনারা এখন পড়াতে পারছেন না, কারণ এটা সরকারি নিয়ম। তো এই যে পড়াতে পারছে না, তাহলে অনেক স্টুডেন্টের খুব সমস্যা হয়ে যাচ্ছে। কারণ কি, তারা কাছাকাছি মাস্টার পাচ্ছে না। সায়েন্স সাবজেক্টের বিশেষ করে মাস্টার পাওয়া বা টিচার পাওয়া খুব টাফ ব্যাপার। তো তোমরা যদি চাও এই অনলাইন প্ল্যাটফর্মে আমার ক্লাসগুলো ফলো করে দেখতে পারো। আমি পুরো টপিকগুলো তোমাদের কভার করব, প্রত্যেক দিন বা একদিন অন্তর একদিন তোমাদের ক্লাস দিতে থাকবো। তোমরা যদি চাও আমার এই যে স্মার্ট কেমিস্ট্রি, আমার হচ্ছে চ্যানেলের নাম স্মার্ট কেমিস্ট্রি চ্যানেল, স্মার্ট কেমিস্ট্রি বাই তন্ময় স্যার, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো যাই হোক, আমি আজকে শুরু করব পর্যায় সারণী বা মৌলের পর্যায়গত ধর্ম, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো দেখো, আমাদের যে মৌলগুলো আজ পর্যন্ত পৃথিবীতে এক্সিস্ট করছে, সেই মৌলগুলো কিন্তু একদিনে আবিষ্কার হয়ে যায়। ধীরে 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 আমাদেরকে বিভিন্ন বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে, এবং খুঁজে পাওয়ার পরে সেই মৌলগুলোকে একটা নির্দিষ্ট ক্রমে সাজানোর চেষ্টা করেছে। কি ক্রমে? না, তাদের ধর্মের ক্রমে বা কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিসটাকে তোমার মেনটেন করতে গিয়ে, বা একই রকমের ফিজিক্যাল প্রপার্টি এবং কেমিক্যাল প্রপার্টি সম্পন্ন মৌলগুলোকে একটা নির্দিষ্ট শ্রেণীতে বিন্যস্ত করে সাজানোর চেষ্টা করেছে। তো এই যে আমরা বর্তমান যুগে যে আধুনিক পর্যায় সারণী করি, সেই পর্যায় সারণী কিন্তু একদিনে তৈরি হয়ে যায়নি। প্রথম কিছু কিছু সায়েন্টিস্ট ছোট ছোট পর্যায় সারণীর যে ক্লাসিফিকেশন সেগুলো করেছিলেন, পরে সেগুলো ধীরে ধীরে মডিফাই হয়েছে। চলো আমরা প্রথম দেখে নেব ডোবেরিনারের ত্রয়ী সূত্র। ডোবেরিনারের ত্রয়ী সূত্র ভালো করে দেখবে। ইনি কি বলছেন? যে ইনি মৌলগুলোকে সাজিয়েছেন পরমাণুর গুরুত্ব বা পারমাণবিক গুরুত্ব অনুসারে। কিভাবে সাজিয়েছেন? পারমাণবিক গুরুত্ব অনুসারে। কি বলছে? যে কোন মৌলগুলোকে যদি পারমাণবিক গুরুত্বের আকারে সাজানো হয়, তাহলে দেখা যাচ্ছে যে মৌলটির পারমাণবিক গুরুত্ব যদি বলছে কি রাসায়নিকভাবে সদৃশ্য প্রতি তিনটি মৌলকে যদি পারমাণবিক গুরুত্বের ক্রম অনুসারে সাজানো হয়, তবে মাঝের যে মৌলটি, অর্থাৎ মাঝখানে আমি ধরলাম এ বি সি, তাহলে এই তিনটি মৌলের যদি রাসায়নিক ধর্মের কিছু সাদৃশ্য বা মিল থাকে, তাহলে এই যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের প্রায় সমান বা সমান হবে। ঠিক আছে, দেখো একটুখানি আমরা যদি উদাহরণ দেখে নিই। দেখো
দেখো লিথিয়াম, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব দেখো 7, লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব 7, সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23 এবং পটাশিয়ামের 39, 39। তাহলে দেখো আমি যদি এটা প্রথম, এটা থার্ড, এটা ফার্স্ট, এটা ফার্স্ট, এদের দুজনের পারমাণবিক গুরুত্বকে যোগ করে 2 দিয়ে ভাগ করি অর্থাৎ গড় বার করি, তাহলে এটা পাবো। দেখো তো 39 + 7/2 সমান 46/2 = 23। একটা কথা মনে রাখতে হবে, যখন এই ডোবেলিনারের ত্রয়ী সূত্র আবিষ্কার হয় তখন কিন্তু খুব কম সংখ্যক বা গুটিগত পরমাণু বা মৌলের আবিষ্কার হয়েছে। তার মধ্যে আমি দিলাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের যদি তুলনা করি এদের রাসায়নিক ধর্মের বেশ কিছু মিল আছে, তাই তাদের মধ্যে যে তিনটে মৌলের যে মাঝের যে মৌলের আণবিক পারমাণবিক গুরুত্ব তার সেটি প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের সমান। একইভাবে দেখো ক্যালসিয়াম আর স্ট্রনসিয়াম আর বেরিয়ামকে যদি দেখি, ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব 40, স্ট্রনসিয়ামের 88, বেরিয়ামের 137। তুমি দেখো যদি এটাকে আমি যোগ করে নিই, যে প্রথম আর তৃতীয়কে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি সেটা 88 এর কাছাকাছি আসবে, মানে প্রায় কাছাকাছি আসবে। একইভাবে সালফার, সেলেনিয়াম এবং টেলোরিয়াম তাদেরও যদি করে দেখি 79, মানে সেলেনিয়ামের যে পারমাণবিক গুরুত্ব সালফার আর টেলোরিয়ামের পারমাণবিক গুরুত্বকে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি বা গড় বার করি তাহলে একই সিচুয়েশন আসবে। এবং ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে সেম সিচুয়েশন ক্রিয়েট হবে, প্রায় সমান বা সমান বলছি। তাহলে প্রথম আর তৃতীয় মৌলের গড়ের সমান হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক গুরুত্ব। আশা করি বুঝতে পেরেছো। এইবার আসি নিউল্যান্ডের অষ্টক সূত্র বা অক্টেভ রুলস অফ নিউল্যান্ডস। অক্টেভ রুলস অফ নিউল্যান্ডস। দেখো অষ্টক সূত্র কি বলছে, নিউল্যান্ডের অষ্টক সূত্র বলছে যে মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো হয়, তবে নিউল্যান্ডের অষ্টক সূত্র কি বলছে, যদি মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো হয় তবে প্রতি অষ্টম মৌলের ধর্ম, প্রতি অষ্টম মৌল মানে এ থেকে শুরু করেছি 1 2 3 4 5 6 গুলো অষ্টম মৌল, এই মৌল ধর্ম মৌলের প্রথম মৌলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে। আমি যদি উদাহরণ দিয়ে বলি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, আমি সাপোজ একটা বোঝার জন্য বলছি। তাহলে দেখো আমি যদি যে মৌলটাকে কনসিডার করব অর্থাৎ এ, এরপর অষ্টম মৌল এ 1 2 3 4 5 6 7 8, এখানে একটু ভুল আছে, কে এল এম এন। আমি এরকম ভাবে যদি সাজিয়ে নিই মৌলগুলোকে তাহলে দেখব যে একটা মৌলকে কনসিডার করার পর সেখান থেকে মানে পরপর গুণে যাওয়ার পর যে অষ্টমতম মৌল অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 অষ্টম মৌলটির কি হবে না ধর্ম
এর যা রাসায়নিক ধর্ম থাকবে H এর তাই রাসায়নিক ধর্ম থাকবে। আবার আমি যদি ধরে নিই যে C একটি পরমাণু, তাহলে C পরমাণু থেকে 8 নম্বর বা 8তম পরমাণুর রাসায়নিক ধর্ম একই হবে। কি রকম? C ধরলাম C 1 2 3 4 5 6 7 8। ওকে, এইটা হচ্ছে যে কার্বন, যে কার্বন বলছি, C যে মৌলটা আছে তার সঙ্গে যে মৌলের রাসায়নিক ধর্ম সাদৃশ্য বা একই রকমের হবে। অর্থাৎ কি বলেছে, যদি মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো হয় তবে প্রতি অষ্টম মৌলের ধর্ম প্রথম মৌলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে। আমি যদি বাস্তব উদাহরণে আসি তাহলে দেখো এই যে মৌলগুলো দিয়েছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এন্ড পটাশিয়াম, ক্যালসিয়াম। তখন এই অল্প কিছুই মৌল আবিষ্কার হয়েছিল, তাই নিউল্যান্ডের অক্টেভ সূত্র এই মৌলগুলোকে নিয়ে কাজ করেছে। কি করেছে দেখো, এই যে লিথিয়াম একটা মৌল, ঠিক 8 নম্বর মৌলটা 1 2 3 4 5 6 7 8 8 নম্বর মৌল হচ্ছে যে সোডিয়াম। অর্থাৎ লিথিয়াম আর সোডিয়ামের রাসায়নিক ধর্ম কি হবে? সাদৃশ্য থাকবে। আবার ধরে নিচ্ছি বোরন। বোরনের পর দেখো অষ্টমতম মৌল 1 2 3 4 5 6 7 8। বোরনের পর অ্যালুমিনিয়াম, অর্থাৎ বোরনের সঙ্গে অ্যালুমিনিয়ামের রাসায়নিক ধর্মের সাদৃশ্যতা থাকবে। কে বলেছে? না, নিউল্যান্ড বলেছে। কি বলেছে? যদি মৌলগুলিকে তার ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো হয় তবে প্রতি অষ্টম মৌলের ধর্ম প্রথম মৌলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে। দেখো, আমি পারমাণবিক গুরুত্ব যত বাম থেকে ডান দিকে যাচ্ছে ধীরে 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 ইনক্রিজ করছে। ঠিক আছে, আবার দেখো এখানে পারমাণবিক গুরুত্ব যত বাম থেকে ডান দিকে যাচ্ছে ধীরে ধীরে ইনক্রিজ করছে। ওকে, চলো নিউল্যান্ডের অক্টেভ সূত্র হলো। এইবার আমরা দেখব যে মেন্ডেলিভের পর্যায় সূত্র। এবার এই যে আমি ডোবেরিনারের ত্রয়ী সূত্র বললাম, তারপরে নিউল্যান্ডের অক্টেভ সূত্র বলছি, এর মধ্যে অনেক কিছু ত্রুটি আছে, সেগুলো ক্লাস 10 এ তোমরা পড়েছো। এবার এই ত্রুটিগুলোকে আমরা সলভ করে করে বা যখন আরো অনেক মৌল আবিষ্কার হচ্ছে সব মৌলকে নিয়ে ধীরে ধীরে আমরা এই সূত্রগুলোকে মডিফাই করছি। আমরা করছি বলতে কি, সায়েন্টিস্টরা এই সূত্রগুলোকে মডিফাই করে গেছে। এবং সব থেকে যে মোটামুটি পর্যায় সারণীর যে মানে মৌলগুলোকে সাজানোর জন্য সব থেকে বেশি কন্ট্রিবিউশন যার, বা তোমার হচ্ছে যে ফাদার অফ পিরিয়ডিক টেবিল যাকে বলি, তিনি হচ্ছে যে মেন্ডেলিভ। তো মেন্ডেলিভের পর্যায় সূত্র আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, মেন্ডেলিভের পর্যায় সূত্র তাহলে কি বলছে না, মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম, অর্থাৎ এলিমেন্টগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। পর্যায়ক্রমে বলতে কি, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত পারমাণবিক গুরুত্ব বাড়তে 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 যাবে, পরে আবার সেই পারমাণবিক গুরুত্ব বাড়তে থাকবে, কিন্তু তাদের ধর্মগুলো একই হয়ে যাবে। আমি যদি আবার এবিসিডি উদাহরণ দিয়ে বলি, যে এ থেকে যদি মৌলগুলো বাড়তে থাকে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী, তাহলে এ বি সি ডি ই এফ জি জি এইচ, এইভাবে ধীরে ধীরে পারমাণবিক গুরুত্ব বাম থেকে ডান দিকে বাড়ছে। এইবার ঠিক বাড়তে বাড়তে আবার যখন বাড়ছে, ধরো আমি বললাম এটাকে 1 2 3 4 5 6 7 8, 8 এর পর কি আসবে? 9 আসবে, আমি ধরে নিচ্ছি। বাট এরকম তো পূর্ণ সংখ্যাতে সবসময় হয় না পারমাণবিক গুরুত্ব, আমি তোমাদের বোঝানোর জন্য ধরে নিচ্ছি। তাহলে এই যে 8 পর্যন্ত হলো, 8 এর পর 9 আসবে, কিন্তু দেখা যাচ্ছে 9 যে পরমাণুটা বা মৌলটা আমরা পাবো তার ধর্ম ঠিক এর সঙ্গে মিলে যাচ্ছে। I J K L M N O P। ওকে, তাহলে কি বললাম
যে দেখো এদের হচ্ছে যে 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এইভাবে আবার পারমাণবিক সংখ্যা ঘুরবে। ঠিক দেখবে 17 নম্বরের যে মৌল আছে তার যে রাসায়নিক এবং ভৌত ধর্ম সেটা এই শ্রেণী বরাবর এই যে মৌলগুলো আছে তাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ মৌল সমূহের ভৌত রাসায়নিক ধর্ম, ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। মানে একটা দুটো পর্যন্ত যাবে, আবার বাড়লে আবার শুরু হবে, এইভাবে পুনরাবৃত্তি হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় এ থেকে যদি শুরু করি, এর যে রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম বি এর থেকে আলাদা, সি এর থেকে আলাদা, এরকম ভাবে যেতে যেতে একটা টাইম আসবে যেখানে তার পরের মৌলটা কিন্তু আবার রাসায়নিক ধর্ম এর সঙ্গে সমন্বয় হবে। একইভাবে সি এর যদি সি কনসিডার করি, সি থেকে যদি শুরু করি, একটা সময় পারমাণবিক গুরুত্ব বাড়াতে 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 দেখবে যখন কে তে আসবো আমরা, তখন হচ্ছে কি হবে না সি এবং কে এর রাসায়নিক ধর্ম ও ভৌত ধর্ম কি হবে প্রায় সমান, মানে একই রকম হবে আর কি। ওকে, চলো আমরা বাস্তব উদাহরণ দিয়ে দেখে নিই। আচ্ছা, পর্যায়ক্রমে পুনরাবৃত্তির কিছু কারণ আছে, ঠিক আছে, যে কেন একটা নির্দিষ্ট দূরত্বে যাচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ায়, পারমাণবিক গুরুত্ব বাড়ার পর তারপরে আবার ফেরত আসছে। এই পর্যায়বৃত্তির কারণ হচ্ছে যে পারমাণবিক সংখ্যা, আমরা জানি প্রত্যেকটা পরমাণু একটা নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা আছে। পারমাণবিক সংখ্যা কাকে বলে না, নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, বা অন্যভাবে বলতে পারি যে কোনো নিস্তড়িত পরমাণুর যতগুলো ইলেকট্রন থাকে তাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। দ্যাট মিন্স পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সর্বদাই সমান হয়। কার ক্ষেত্রে না, নিস্তড়িত পরমাণুর ক্ষেত্রে, ওকে, বা প্রসম পরমাণুর ক্ষেত্রে। এইবার দেখো তাহলে পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট ব্যবধানে যোজ্যতা কক্ষের একই প্রকার ইলেকট্রন বিন্যাসের পুনরাবৃত্তি ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধর্মের পুনরাবৃত্তি ঘটে। আমি উদাহরণ দিয়ে যদি বলি, ধরো লিথিয়াম। দেখো তোমাদের ইলেকট্রন বিন্যাস হয়তো এখনো অনেকে পড়া হয়নি বা শেখানো হয়নি, তবে আমি দেখাচ্ছি। দেখো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে 1s2 2s2, সরি 2s1। ধীরে ধীরে সব শিখে যাবে, আমি শিখিয়ে দেবো, অসুবিধা নেই। এইবার লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হচ্ছে 3। এইবার আমি যদি সোডিয়াম ধরি, তাহলে দেখো এর বহিস্থ কক্ষের বা শেষ কক্ষ কোনটা 2s, 2s এর ইলেকট্রন সংখ্যা কত আছে 1। সোডিয়াম দেখি, সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 11। ওকে, তাহলে এর যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1, দেখো 2 2 4 6 4 10 1 11 11 যদি হয় তাহলে এটা সোডিয়াম বোঝাচ্ছে, 3 হলে লিথিয়াম। তাহলে দেখো এর পারমাণবিক ক্রমাঙ্ক যদি ইলেকট্রন লিথিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি দেখতে পাচ্ছি বহিস্থ কক্ষে 2s1, আর সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাচ্ছি বহিস্থ কক্ষে 3s1। অর্থাৎ এর বহিস্থ s কক্ষে একটা করে ইলেকট্রন আছে। এই যে ইলেকট্রন বিন্যাসের জন্য এদের রাসায়নিক এবং ভৌত ধর্ম, বিশেষ করে রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি গুলো একই রকম থাকে। তার জন্য দেখো যখন আমি ইলেকট্রন বিন্যাস করতে থাকবো, ইলেকট্রন বিন্যাস হবে এর পরের কার্বন, যেটা এর পরের যে মৌলটা হবে 4 সংখ্যায়, মানে বেরিলিয়াম, তার ইলেকট্রন দেখো 1s2 2s2। এইরকম ভাবে যেতে যেতে একটা সময় যখন 11 চলে আসবে, তখন দেখো আবার এই সমস্ত অরবিটাল গুলো ফিল আপ হয়ে এসে 3s এ ইলেকট্রন ঢুকবে, অর্থাৎ 2s1 আর 3s1। আবার যদি আমি করি পটাশিয়াম 19 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে দেখো 2 2 4 6 4 10 2 12 6 18 তাকে 19, দেখো সেই আমার 4s1 আসছে। অর্থাৎ এদের যেহেতু বহিস্থ কক্ষে সবারই একটি 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 করে ইলেকট্রন, তাই এদের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম কিছুটা সমান হচ্ছে বা একই রকম হচ্ছে। ঠিক আছে, এই যে ঘটনাটাকে বলা হয় পর্যায়ক্রমে
পুনরাবৃত্তি, পর্যায়ক্রমে একটা নির্দিষ্ট দূরত্ব গেলাম আবার ফিরে এলাম। যেমন ঘড়ির কাঁটা ঘুরে, যে দেখো ঠিক একটা টাইম পরে এরকম ভাবে আসে, আবার 12টাকে ক্রস করে, আবার 12টাকে ক্রস করে, তাহলে পর্যায়ক্রমে একই পথে ঘুরছে। ঠিক আছে, চলো। আচ্ছা, দেখো কিছু কয়েকটা নোট দেখতে হবে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের অস্তিত্ব ছিল না। তার মানে যখন মেন্ডেলিভ পর্যায় সারণীটা আবিষ্কার করেছিল তখনও পর্যন্ত নিষ্ক্রিয় গ্যাস এর কোনো অস্তিত্ব ছিল না। মেন্ডেলিভের সময় মোট 63টি মৌল আবিষ্কার হয়েছিল, 63টি মৌল আবিষ্কার হয়েছিল, এর বেশি কিন্তু মৌল ছিল না। আর একটা হচ্ছে যে মেন্ডেলিভের আধুনিক সংস্করণে 7টি পর্যায় এবং 9টি শ্রেণীর কথা বলা আছে। তাহলে পর্যায়কে বলেছিল মেন্ডেলিভ 7টা পর্যায় আর 9টি শ্রেণী। আচ্ছা, পর্যায়টা কি? পর্যায় এখন আসেনি, আমরা জাস্ট পরের দিকে আসবো। এই যে যদি মৌলগুলোকে আমি এরকম ভাবে সাজাই, এরকম ভাবে এটাকে যদি একটা পর্যায় সারণীর সংক্ষিপ্ত রূপ ধরে নিই, এইগুলোকে বলা হবে, এই যে ভার্টিক্যাল যে লাইনগুলো, এইগুলোকে বলা হবে পর্যায় বা পিরিয়ড। আর এই যে উলম্ব যে সারি, এইগুলোকে বলা হবে শ্রেণী বা গ্রুপ, শ্রেণী বা গ্রুপ। ঠিক আছে, শ্রেণী বা গ্রুপ। তাহলে কি বলছে, মেন্ডেলিভের আধুনিক সংস্করণে 7টি পর্যায়, এরকম ভাবে 7টি পর্যায় ছিল আর 9টি শ্রেণী ছিল, এরকম ভাবে 9টি শ্রেণী ছিল। ব্যাস, এই হলো মেন্ডেলিভ তার সূত্র। ওকে, চলো আমরা এবার আজকে মেন্ডেলিভের যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণীটা আমরা আজকে একটু দেখে নিই, যে মেন্ডেলিভ যে পর্যায় সারণী দিয়েছিল সেটাকে কিভাবে আমরা সাজিয়েছি বা মেন্ডেলিভ কিভাবে সাজিয়েছিলেন। দেখো, মেন্ডেলিভ হচ্ছে এই পর্যায় সারণীটাকে এইরকম ভাবে সাজিয়েছিলেন। এখানে দেখতে পাচ্ছি যে 7টা পর্যায়, 1 2 3 4 5 6 7, আর 9টি গ্রুপ, 1 2 3 4 5 6 7 8 9টি গ্রুপ। তারপরে অবশ্য তিনি 1 থেকে 7 পর্যন্ত যে গ্রুপ বা শ্রেণীটা আছে তাকে আবার এ এন্ড বি সাব গ্রুপে ভাগ করেছিল। সমস্ত এ সাব গ্রুপগুলোকে বলবো জোড় সাব গ্রুপ বা উপশ্রেণী, উপসারি বা উপশ্রেণী, আর বি সাব গ্রুপগুলোকে বলবো বিজোড় বা অযুগ্ম উপশ্রেণী। ঠিক আছে, এটাকে বলবো যুগ্ম সারি আর এটাকে বলবো অযুগ্ম সারি। জোড় বিজোড় না বলে সবথেকে ভালো হবে যুগ্ম সারি আর অযুগ্ম সারি। ওকে, তারপর দেখো মেন্ডেলিভ কি রকম ভাবে পরমাণু। মেন্ডেলিভ প্রথম পর্যায়ে গ্রুপ এ বা প্রথম শ্রেণী এবং শূন্য শ্রেণীতে দুটো মৌল বসেছিল। যদিও আমি বলেছি যে মেন্ডেলিভের সময় নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন তৈরি হয়নি, কিন্তু মেন্ডেলিভের কিছুদিন পরেই তৈরি হয়েছিল বলে এই জায়গাটা ফাঁকা ছিল। মেন্ডেলিভ এই জায়গাটাতে কি হচ্ছে, এই যে জিরো গ্রুপ বা জিরো শ্রেণী, এটাকে নতুন করে সংযোজন করা হয়েছে। এখন আমরা এই যে পর্যায় সারণীটাকে, এটাকেই মেন্ডেলিভের পর্যায় সারণী হিসেবে বলবো। তাহলে প্রথম পর্যায়ে মেন্ডেলিভ দুটো মৌলকে বা দুটো পরমাণু মৌলকে বলছি, মৌলকে বসিয়েছিলেন। একটা হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। এই শ্রেণীকে তিনি নাম দিয়েছিল অতি হ্রস্ব শ্রেণী, পর্যায়, অতি হ্রস্ব পর্যায়। কারণ কি না, মাত্র দুটো মৌল এই শ্রেণীতে অবস্থিত ছিল, অতি হ্রস্ব পর্যায়। তারপরে দেখো, তারপরে মোট 8টি মৌলকে
8টি মৌলকে দ্বিতীয় পর্যায়ে স্থান দিয়েছিল। কি কি 8টি মৌল? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এন্ড নিয়ন। ঠিক আছে, নিয়নটা নিষ্ক্রিয় গ্যাস পরে বসেছে। এইবার এখানে একটা জিনিস দেখার বিষয় আছে যে গ্রুপ 1 বা প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর মৌলগুলোকে সবসময় যুগ্ম সারি বা এ সারিতে, এ উপসারিতে বসিয়েছে এবং তৃতীয় থেকে সপ্তম পর্যন্ত যে সমস্ত মৌলগুলো আছে তাদেরকে তিনি অযুগ্ম সারি বা বি শ্রেণীতে স্থান দিয়েছে। দেখো 8টা মৌল: লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এন্ড নিয়ন। এটা ছিল প্রথমটা অতি হ্রস্ব শ্রেণী। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন এটাকেও বলছে শুধু হ্রস্ব সারি বা হ্রস্ব শ্রেণী। তারপরে দেখো, তারপরে আবার 8টি মৌলকে মেন্ডেলিভ এখানে স্থান দিয়েছে। তার মধ্যে বললাম প্রথম গ্রুপ বা প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর মৌলকে যুগ্ম সারিতে নাম দিয়েছে, আর তৃতীয় থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যে মৌলগুলো আছে তাদেরকে বি উপকক্ষ বা অযুগ্ম সারিতে তাদের স্থান দিয়েছে। ঠিক আছে, মৌলগুলো কি হলো? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এন্ড আর্গন। আর্গন নিষ্ক্রিয় গ্যাস। চলো এইবার দেখি যে তারপরে যে শ্রেণীটা অর্থাৎ চতুর্থ, তারপরের যে পর্যায়টা অর্থাৎ চতুর্থ পর্যায়, চতুর্থ পর্যায়ে কতগুলো মৌলকে স্থান দিয়েছে দেখো। মোট এখানে 18টি মৌলকে স্থান দিয়েছে। সরি, চতুর্থ পর্যায়ে মেন্ডেলিভ মোট 18টি মৌলকে এই চতুর্থ পর্যায়ে স্থান দিয়েছে। ঠিক আছে, কিরকম ভাবে স্থান দিয়েছে দেখো। চতুর্থ পর্যায়ে প্রথম তিনি স্থান দিয়েছে পটাশিয়াম থেকে শুরু করে ক্রিপ্টন পর্যন্ত মোট 18টি মৌল। দেখো 18টি মৌল আমি দেখাচ্ছি এখানে। তার মধ্যে দেখো পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, তারপরে কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন এন্ড ক্রিপ্টন। পটাশিয়াম থেকে ক্রিপ্টন পর্যন্ত মোট 18টি মৌলকে মেন্ডেলিভ চতুর্থ পর্যায়ে স্থান দিয়েছে। তার মধ্যে দেখো যে প্রথম যে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এদেরকে দিয়েছে যুগ্ম সারি বা এ উপশ্রেণীতে, আর কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম এবং ব্রোমিনকে দিয়েছে অযুগ্ম সারিতে। আর গ্রুপ 8 এ আয়রন, কোবাল্ট এবং নিকেল এদের যে ধর্ম বা প্রপার্টিজ কিছুটা সাদৃশ্য আছে বলে বা অনেকটাই সাদৃশ্য আছে বলে ওদেরকে গ্রুপ 8 এ এক জায়গায় বসিয়ে দিয়েছে। ঠিক আছে, একইভাবে পঞ্চম পর্যায়ে বা ফিফথ পিরিয়ডে সেখানেও মোট 18টি মৌলকে মেন্ডেলিভ স্থান দিয়েছে। কি কি? রুবিডিয়াম, স্ট্রনসিয়াম, ইট্রিয়াম, জার্কোনিয়াম, নায়োবিয়াম, মলিবডিনাম, টাংস্টেন, টেকনিসিয়াম, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, ক্যাডমিয়াম, ইন্ডিয়াম, টিন, অ্যান্টিমনি, টেলোরিয়াম, আয়োডিন এবং জেনন। মোট এখানে দেখো 18টি মৌল বর্তমান। একইভাবে গ্রুপ 7 এ আবার কিছু মৌলকে স্থান দিয়েছেন। সিজিয়াম থেকে শুরু করে রেডন পর্যন্ত 18টি মৌলকে স্থান দিয়েছে। লাস্টে দেখো 7 পর্যায়ে কিছু তেজস্ক্রিয় মৌল ফ্রান্সিয়াম, রেডিয়াম এন্ড অ্যাক্টিনিয়াম এদেরকে মেন্ডেলিভ স্থান দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জটিল ব্যাপারটা, এই যে মেন্ডেলিভ যে এই পিরিয়ডিক টেবিলটা দিয়েছেন সেখানে কিছু কিছু ত্রুটি, বেশ কিছু ত্রুটি ছিল।
সেখানে বেশ কিছু ত্রুটি ছিল, সেই জন্য কি হচ্ছে এই মেন্ডেলিভের যে পর্যায় সারণী সেটাকেও আবার মডিফাই করতে হয়েছে। এবং সব থেকে বড় কথা, এই যে পরমাণুগুলো মৌলগুলো আছে, এই মৌলগুলো যখন তৈরি হয়, দেখো এখানে মানে মোট 118টা আমরা মৌল এখন পর্যন্ত যেটা পড়ি, কিন্তু এখানে 118টা মৌল কিন্তু নেই, অনেক মৌল মিসিং আছে, যেগুলো পরবর্তীকালে আমরা মানে পেয়েছি আর কি, পরবর্তীকালে আবিষ্কার হয়েছে। তো চলো আমরা মেন্ডেলিভের পর্যায় সারণীর কিছু কিছু ত্রুটি আমরা দেখে নেব। দেখো মেন্ডেলিভের আবার কিছু কিছু ভালো বৈশিষ্ট্য ছিল, মানে এই পর্যায় সারণীর, যে তিনি কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছিল। হয়তো সেই সময় ওই মৌলগুলো আবিষ্কার হয়নি, কিন্তু ভবিষ্যৎবাণী করে গিয়েছিল। কোনগুলোতে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, এখান থেকে কোশ্চেন আছে, একটু ভালো করে পড়বে। দেখো ভবিষ্যৎবাণী করে গিয়েছিল কার না, স্ক্যান্ডিয়াম তখন আবিষ্কার হয়নি, গ্যালিয়ামও আবিষ্কার হয়নি এবং জার্মেনিয়ামও আবিষ্কার হয়নি। কিন্তু মেন্ডেলিভ এই যে জায়গাগুলো ফাঁকা রেখেছিল, ঠিক আছে, পর্যায় সারণীতে যে স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম এবং জার্মেনিয়াম এই তিনটে জায়গাতে ফাঁকা রেখেছিল বা শূন্যস্থান রেখেছিল, এবং পরে সেই মৌলগুলো ঠিক আবিষ্কার হওয়ার পরে তার প্রপার্টিজ এবং ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক গুরুত্ব ঠিক এই জায়গাটায় ম্যাচ করে গিয়েছে। এবং ওই যে শূন্যস্থানে যে মৌলগুলি পাওয়া যাবে তাদের তিনি নামকরণ করে গিয়েছিল। কি নামকরণ? স্ক্যান্ডিয়ামকে নামকরণ করেছিলেন এক্কাবোরেন, এক্কাবোরেন। গ্যালিয়ামকে নামকরণ করেছিল এক্কা অ্যালুমিনিয়াম, আর জার্মেনিয়ামকে নামকরণ করেছিল এক্কা সিলিকন। এই তিনটে নাম কিন্তু ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে, যে স্ক্যান্ডিয়ামকে এক্কা বোরন, গ্যালিয়ামকে এক্কা অ্যালুমিনিয়াম এবং জার্মেনিয়ামকে তিনি এক্কা সিলিকন নাম করে দিয়েছিলেন। ঠিক আছে, কিন্তু তখন মৌলগুলো আবিষ্কার হয়নি। তাহলে এই যে বিচক্ষণতা ছিল, যে এইখানে তার কনফিডেন্স ছিল যে এই জায়গাগুলো যদি ফাঁকা রেখে যায়, ফিউচার ভবিষ্যতে রিসার্চ করে বা খোঁজ করে এই মৌলগুলো আবিষ্কার করা হবে বলে তার বিশ্বাস ছিল। এই যে আমি লিখে দিয়েছি এক্কা বোরেন, স্ক্যান্ডিয়াম, এক্কা অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এক্কা সিলিকন, জার্মেনিয়াম। নামগুলো এমসিকিউ তে পড়বে যে এক্কা সিলিকন কোন ধাতু, কোন মৌলকে নামকরণ করা হয়েছিল। চলো নেক্সট আমরা দেখব মেন্ডেলিভের পর্যায় সারণীর কিছু ত্রুটি। প্রথমেই বলেছি মেন্ডেলিভ মৌলগুলোকে যে সাজিয়েছিল, কি বেসিসে সাজিয়েছিল? মেন্ডেলিভ মৌলগুলোকে সাজিয়েছিল পারমাণবিক গুরুত্বের ব্যাপার, মানে উপর জোর দিয়ে, অর্থাৎ পারমাণবিক গুরুত্বের ক্রম অনুসারে ছোট থেকে বড়তে মৌলগুলোকে সাজিয়েছিল। কিন্তু সেখানে অনেক কিছু ত্রুটি ধরা পড়ছে। প্রথম ত্রুটি হচ্ছে যে দেখো, আমি প্রথমেই দেখব, যদি আমরা পর্যায় সারণীটা একটু ফিরে যাই, পর্যায় সারণীটা একটু যদি ফিরে যাই, মেন্ডেলিভের পর্যায় সারণীতে একটু যদি ফিরে যাই, দেখো আমরা পর্যায় সারণীতে দেখতে পাচ্ছি হাইড্রোজেন একটা গ্যাস, হাইড্রোজেন একটা গ্যাস, সেই হাইড্রোজেন গ্যাসকে এই যে প্রথম যে শ্রেণীর যে ধাতু আছে সেইখানে ধাতুর শ্রেণীতে হাইড্রোজেনকে বসিয়ে দিয়েছে। কিন্তু যেহেতু এরা ধাতু আর হাইড্রোজেন একটা গ্যাস, তখন একটা জিনিস কনফিউশন চলে আসে যে হাইড্রোজেন কেন এখানে বসবে। হাইড্রোজেনের দেখো আরো একটা ভালো পজিশন ছিল, এইখানে হাইড্রোজেনকে বসানো যেত, অর্থাৎ এই যে গ্রুপটা, এই গ্রুপটার নাম হচ্ছে যে হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন গ্রুপ বা শ্রেণী। আর এই গ্রুপটার নাম হচ্ছে যে ক্ষারীয়, ক্ষার ধাতু, ক্ষার ধাতু। এই যে গ্রুপের যে ধাতুগুলো আছে এরা হচ্ছে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। তারপরেরটা আছে অ্যালকালি আর্থ মেটাল। আমি যখন মডার্ন পিরিয়ডিক টেবিল বলবো এগুলো সব বলবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু এখানে সবাই ধাতু কিন্তু হাইড্রোজেন একটা গ্যাস অর্থাৎ অধাতু, তাহলে মেন্ডেলিভের যে এইখানে যে বসিয়েছে সেটাকে নিয়ে অনেক কনফিউশন
তৈরি হয়েছিল, যে হাইড্রোজেন এখানে বসবে না এখানে বসবে। কেন? কারণ কি, দেখো এই যে গ্রুপ 7b তে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিনের মতো হাইড্রোজেনেরও একটা মানে হাইড্রোজেনেরও রাসায়নিক ধর্মের বা ইলেকট্রনিক কনফিগারেশনের অনেক সাদৃশ্যতা পাওয়া যায়। এই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক ডিবেট তৈরি হচ্ছে, যে কেউ কেউ বলেছে না হাইড্রোজেনকে ক্লোরিনের মধ্যে বসাতে হবে, যেহেতু হাইড্রোজেন গ্যাস, ফ্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস, তারপরে ব্রোমিন, আয়োডিন লিকুইড সলিড, ঠিক আছে, বাট উপরের দিকের মৌলগুলো গ্যাস। এবং দেখো ক্লোরিনের বহিস্থ কক্ষে একটা করে ইলেকট্রন নিলে অষ্টক পূর্তি হয়ে যায় বা নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ পাবে। হাইড্রোজেনের বহিস্থ কক্ষে একটা আছে, আরেকটা ইলেকট্রন নিয়ে নিলে সে হিলিয়ামের মতো মানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাবে। সেই সব অনেক প্রশ্ন আছে। তো এটা হচ্ছে ক্লাস 10 এ তোমরা অল্প বিস্তর পড়েছো, এটা নিয়ে আমি ডিটেইলস যাচ্ছি না। কিন্তু হাইড্রোজেন গ্যাসকে অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতুদের সঙ্গে বসানোর জন্য একটা বিতর্ক তৈরি হয়েছিল। তাহলে হাইড্রোজেন ক্ষার ধাতু গ্রুপ 1 ও হ্যালোজেন গ্রুপ 17 বা 17 উভয়ের সঙ্গেই সাদৃশ্য দেখায়, তাই এর নির্দিষ্ট স্থান ঠিক করা যায়নি। ঠিক আছে, ঠিক করা যায়নি কার দ্বারা? মেন্ডেলিভের দ্বারা। পারমাণবিক গুরুত্বের ক্রম সব ক্ষেত্রে মানা হয়নি। কিছু কিছু মৌলকে দেখা যাচ্ছে যে পারমাণবিক গুরুত্ব বেশি, কিন্তু তাদেরকে আগে বসাতে হয়েছে। কারণ কি? মৌলগুলো ধর্ম বা রাসায়নিক ধর্মের সাদৃশ্যতা ম্যাচ করানোর জন্য। কিন্তু সব জায়গাতে আমরা বলেছি যে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে না, সব জায়গায় নয়, দু একটা ক্ষেত্রে এক্সেপশনাল করতে হয়েছে আমাদেরকে। ঠিক আছে, তাহলে দেখো যেরকম উদাহরণ দিচ্ছি, আর্গনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39.94 অর্থাৎ 39.94, আর পটাশিয়াম 39.1। তাহলে কার বেশি? আর্গনের বেশি, পটাশিয়ামের কম। কিন্তু তোমরা যদি পর্যায় সারণীতে অবস্থানটা দেখো, আগে আর্গন, তারপরে নেমে এসে পটাশিয়াম। কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীতে কি ছিল? পারমাণবিক গুরুত্বের ক্রমবর্ধমান অর্ডার ছিল, অর্থাৎ যত পারমাণবিক গুরুত্ব বাড়বে মৌলগুলোকে তত পরে বসাতে হবে। ঠিক আছে, তাহলে আর্গন দেখো, আর্গন ছিল তৃতীয় সারির সর্বশেষ মৌল, আর এটা যে আর্গন ছিল তৃতীয় সারির থার্ড গ্রুপের মৌল, আর পটাশিয়াম চলে গেল ফোর্থ গ্রুপের প্রথম মৌল। অর্থাৎ এর থেকে পারমাণবিক গুরুত্ব আর্গনের বেশি হওয়ার পরেও আর পটাশিয়ামের কম হওয়ার পরেও আগে আর্গন বসে গেছে, পরে পটাশিয়াম। একইভাবে কোবাল্ট, নিকেল, কোবাল্টের পারমাণবিক গুরুত্ব দেখো 58.94, আর নিকেলের পারমাণবিক গুরুত্ব 58.69। অতএব আগে নিকেল বসে, আগে হচ্ছে কোবাল্ট বসে কিন্তু পরে নিকেল বসে, আগে কোবাল্ট বসছে কিন্তু পরে নিকেল বসছে। ওকে, তারপরে দেখো টেলুরিয়াম আর আয়োডিন, এই দুটোর ক্ষেত্রেও সেম সিচুয়েশন ঘটে। উদাহরণগুলো দেখে নেবে যে কোন কোন জায়গায় এক্সেপশনাল কেসটা ঘটেছে। ঠিক আছে, এই তিনটে উদাহরণ ভালো করে দেখে নেবে। চলো, আর কি সমস্যা বা ত্রুটি ছিল? না, মেন্ডেলিভ যখন তোমার মৌলগুলোকে রাসায়নিক ধর্ম বা পারমাণবিক গুরুত্বের ক্রম অনুসারে সাজায়, তখন আইসোটোপ এর কথা চিন্তা করেনি। আইসোটোপের কথা বলতে কি, যে আমরা জানি হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে, H11 যাকে বলে প্রোটিয়াম, H21 যাকে বলে ডয়টোরিয়াম, H31 যাকে বলে টিট্রিয়াম। প্রোটিয়াম, ডয়টোরিয়াম আর টিট্রিয়াম।
দেখো এদের যেহেতু প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যার মধ্যে তফাৎ আছে, তাহলে এদের পারমাণবিক গুরুত্ব কি হবে? পারমাণবিক গুরুত্ব ভিন্ন ভিন্ন হবে। এদের পারমাণবিক গুরুত্ব ভিন্ন ভিন্ন হবে, যেহেতু কি না এদের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান আছে। কিন্তু এই যে বাকি দুটো, আমি তো হাইড্রোজেনকে প্রথম পর্যায়ের গ্রুপ মানে বসিয়েছিলাম, কিন্তু তাহলে এই দুটোকে কোথায় বসাবো? মেন্ডেলিভ সেটা বলে যেতে পারেননি। মেন্ডেলিভ বলেই জাননি যে ওই গ্রুপেই হাইড্রোজেন মানে ডয়টোরিয়াম এবং ট্রিটিয়ামকে বসাতে হবে। অর্থাৎ মেন্ডেলিভ সমস্থানিক বা আইসোটোপকে পর্যায় সারণীতে জায়গা দিতে পারেনি। তাহলে একই মৌলের সমস্থানিকগুলি পারমাণবিক ভর ভিন্ন হলেও রাসায়নিক ধর্ম একই। জানি আমরা হাইড্রোজেনের যা রাসায়নিক ধর্ম, আর ডয়টোরিয়ামেরও তাই রাসায়নিক ধর্ম, আর ট্রিটিয়ামেরও তাই রাসায়নিক ধর্ম। কিন্তু মেন্ডেলিভের সারণীর ভরের ভিত্তিতে হওয়ায় তাদের সঠিকভাবে বসানো সম্ভব হয়নি। অর্থাৎ পারমাণবিক গুরুত্ব মানে পারমাণবিক ভর, পারমাণবিক ভরের বেশি যে হয় এই হাইড্রোজেন, ডয়টোরিয়াম এবং ট্রিটিয়ামকে বসানো সম্ভব হয়নি। আবার কি নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান? মেন্ডেলিভ দেখো নিষ্ক্রিয় গ্যাসের জন্য কোনো স্থান ফাঁকা রেখেছিল না। পরে যখন হিলিয়াম, নিয়ন, আর্গন প্রভৃতি আবিষ্কার হয়, তখন মূল সারণীতে তাদের জন্য আলাদা গ্রুপ করা হয়েছে। কিন্তু যখন মেন্ডেলিভ নিজে পর্যায় সারণীটা ড্র করে দিয়েছিল বা এঁকে গিয়েছিল বা দিয়েছিলেন, তখন হচ্ছে যে এই যে নিষ্ক্রিয় গ্যাসকে বসানোর জন্য কোনো শূন্যস্থান ছিল না। ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডের সঠিক অবস্থান মেন্ডেলিভ নির্ধারণ করে যেতে পারেননি। ঠিক আছে, এই মৌলগুলিকে অর্থাৎ ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড মৌলগুলিকে সঠিকভাবে বিন্যাস করা সম্ভব হয়নি। পারমাণবিক গুরুত্ব ভিন্ন হওয়া সত্ত্বেও ল্যান্থানাম অর্থাৎ 57 যার পারমাণবিক ক্রমাঙ্ক, এর সঙ্গে রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকার কারণে সিজিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত 14টি মৌলকে ষষ্ঠ পর্যায়ে গ্রুপ 3 তে ল্যান্থানামের সঙ্গে রাখা হয়েছে, কিন্তু সেটা মেন্ডেলিভ বলে যেতে পারেননি। তাহলে আমি যদি এটা বলি কি হয়েছে, ল্যান্থানাম দেখি আমরা একটু পিরিয়ডিক টেবিলে ব্যাকে যাই। দেখো এই যে এখানে আছে ল্যান্থানাম, দেখো স্টার দেওয়া আছে। এই যে ল্যান্থানাম, এই ল্যান্থানামের পরে হাফনাম। ল্যান্থানাম যদি আমরা দেখি, এই যে ল্যান্থানাম থেকে এখানে 14টা মৌল আছে, সিলিয়াম, প্রাসোডিয়াম, নিওডিমিয়াম, প্রোমিথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিয়াম, টার্বিয়াম, ডিসক্রোসিয়াম, হলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম, লুটেশিয়াম। ঠিক আছে, এই যে 14টা মৌল আছে, এই 14টা মৌলের রাসায়নিক ধর্ম ল্যান্থানামের সঙ্গে অনেকটাই সাদৃশ্য, কিন্তু তাদের প্রত্যেকের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব আলাদা আলাদা। যেহেতু তাদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে অনেকটা, তাই ল্যান্থানাম আর হাফনামের মাঝখানে অর্থাৎ ল্যান্থানামের মধ্যে তার মানে 3a সারি এবং 3a সারি এবং ষষ্ঠ পর্যায়ে এই ল্যান্থানাম গ্রুপের মধ্যে মোট 14টি মৌলকে রাখা হয়েছে, যেগুলোর নাম হলো সিলিয়াম, প্রাসোডিয়াম, নিওডিমিয়াম, প্রোমিথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিয়াম, টার্বিয়াম, ডিসক্রোসিয়াম, হলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম, লুটেশিয়াম। ঠিক আছে, এইবার দেখো একইভাবে অ্যাক্টিনাইড সারিতেও অ্যাক্টিনিয়ামের পর 14টা মৌল, থোরিয়াম, প্রোটঅ্যাক্টিনিয়াম, ইউরোপিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, অ্যামেরিসিয়াম, কুরমিয়াম, বার্কেলিয়াম, ক্যালিফোর্নিয়াম, আইনস্টাইনিয়াম, ফার্মিয়াম, মেন্ডেলিভিয়াম এবং
নোবেলিয়াম এন্ড লরেন্সিয়াম, এই 14টা মৌল ঠিক অ্যাক্টিনাইড সিরিজের মধ্যে এই জায়গাটাই রাখা আছে, ঠিক আছে। কিন্তু মেন্ডেলিভ এই পর্যায়টা মানে এই মৌলগুলোর অবস্থান সঠিকভাবে ব্যাখ্যা করে যেতে পারেননি। চলো আমরা আবার সেই স্লাইডে ফিরে যাই। এছাড়াও আরো কিছু ত্রুটি মেন্ডেলিভের ছিল। কি ত্রুটি? না, সমধর্মী মৌলের ভিন্ন গ্রুপে ও ভিন্ন ধর্মী মৌলের একই গ্রুপে অবস্থান, এইরকম কিছু ঘটনা তখন ঘটেছিল। কি যে ক্যারেক্টারিস্টিক্স একই বা ধর্ম বা তাদের রাসায়নিক ধর্ম একই, কিন্তু তাদেরকে ভিন্ন গ্রুপে বসিয়েছিল মেন্ডেলিভ। আর ভিন্ন মৌল মানে ভিন্ন ধর্মী মৌল বা রাসায়নিক ধর্মের সাদৃশ্যতা নেই, তাদেরকে একই গ্রুপে বসানো হয়েছে। যেমন রাসায়নিক ধর্মে যথেষ্ট মিল থাকা সত্ত্বেও বেরিয়াম এবং লেড, বেরিয়ামকে দেওয়া হয়েছে 2A তে, গ্রুপ 2A তে, আর লেডকে দেওয়া হয়েছে গ্রুপ 4B তে, স্থান দেওয়া হয়েছে। একইভাবে কপারকে দেওয়া হয়েছে 1B তে এবং মার্কারিকে দেওয়া হয়েছে 2B তে। অর্থাৎ একই গ্রুপে স্থান দেওয়া হয়নি কাকে? না, বেরিয়াম আর লেডকে, আর কপার এবং মার্কারিকে। আবার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি সক্রিয় ক্ষার ধাতুকে সাবগ্রুপ এ তে এবং কপার, সিলভার এবং গোল্ড প্রভৃতি মুদ্রা ধাতুগুলিকে সাবগ্রুপ বি তে, উভয় প্রকার মৌলকে গ্রুপ 1 এ অন্তর্ভুক্ত করা হয়েছে। কি বললাম? দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এটা ক্ষার ধাতু, আর কপার, সিলভার, গোল্ড এটাকে বলা হয় মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল। এদের সবাইকে গ্রুপ 1 এ উপসারী আর বি উপসারীর মধ্যে রাখা হয়েছে, যদিও এদের মধ্যে রাসায়নিক ধর্মের কোনো রকম মিল নেই। এইবার আসছি আধুনিক পর্যায় সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, মডার্ন পিরিয়ডিক টেবিলকে আমরা বলতে পারি মোজলের পিরিয়ডিক টেবিল। কারণ কি, মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিলে যে সামান্য ত্রুটি ছিল সেটাকে আলটিমেট এই যে বিজ্ঞানী মোজলে তিনি সংস্করণ করে এখন আমরা যে পিরিয়ডিক টেবিল পড়ি, অর্থাৎ লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল, সেটা সাজিয়েছিলেন। ঠিক আছে, আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সূত্রতে কি বলছে? যে মৌলসমূহকে ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, কোন মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুনরাবৃত্তি হয়। আমাদের মেন্ডেলিভ কি বলে গিয়েছিল? পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি হয়। কিন্তু মোজলে কি বলছে বা আধুনিক পর্যায় সারণী কি বেসিসে সাজানো হচ্ছে? না, পারমাণবিক ক্রমাঙ্কের বেসিসে। তাহলে কি বলছে? কোন মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম বা ধর্মাবলী তাদের পরমাণু ক্রমাঙ্ক, অ্যাটমিক নাম্বার বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ যত পারমাণবিক ক্রমাঙ্ক বাড়বে ধীরে ধীরে মৌলগুলো বাম থেকে ডান দিকে সাজাবো, তারপরে একটা সময় পরে দেখা যাবে যে তাদের আবার যখন বাড়াচ্ছি পারমাণবিক ক্রমাঙ্ক, তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম সাদৃশ্য হয়ে যাচ্ছে, তাহলে ঘুরিয়ে আমি আবার মৌলটাকে নিয়ে চলে আসছি। আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, যে ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এই মৌলগুলো দেখো পারমাণবিক ক্রমাঙ্ক 3, 4, 5, 6, 7, 8, 9, 10, কিন্তু 11তম মৌলটি অর্থাৎ সোডিয়াম, তার ধর্ম লিথিয়ামের সঙ্গে সাদৃশ্যতা আছে বা একই রকমের, তাই এখানে বসানো হয়েছে। আবার সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম, দেখো বেরিলিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের ধর্মের অনেক সাদৃশ্যতা আছে, এর 12। বোরনের সঙ্গে অ্যালুমিনিয়াম, কার্বনের সঙ্গে সিলিকন, নাইট্রোজেনের সঙ্গে ফসফরাস, অক্সিজেনের সঙ্গে সালফার, ফ্লুরিনের সঙ্গে ক্লোরিন, নিয়নের সঙ্গে আর্গন। ওকে, তাহলে এই যে ব্যাপারটা, এটা কি বেসিসে সাজানো হয়েছে?
পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যা। এটাই হচ্ছে আধুনিক পর্যায়ের সূত্র। চলো আমরা আজকে এইটাই পড়ে আমাদের আজকে শেষ করব, ঠিক আছে? কি পড়ব না, আধুনিক পর্যায় সারণীর মৌলগুলি কে কোথায় অবস্থিত। এবং যেহেতু তোমরা পরের দিকে নিট যেই দেবে বা বোর্ডটাই ভালো করে কেমিস্ট্রিটা শিখবে, তাহলে এই পর্যায় সারণীর 118টা মৌল জলের মতো মুখস্থ করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? কি রকম ভাবে মুখস্থ করবে আমি সেটা বলে দিচ্ছি। এই রকম গ্রুপ ওয়াইজ শ্রেণী বরাবর মুখস্থ করবে, কারণ কি শ্রেণী বরাবর প্রত্যেকটা মৌলের বা পরমাণুর ধর্ম কি হয়, একই হয়, ঠিক আছে, বা একই রকমের ভৌত এবং রাসায়নিক। তাহলে চলো আমরা পর্যায় সারণীর মৌলগুলোকে একটু দেখে নিই। তাহলে প্রথম গ্রুপ 1 বা প্রথম 1 শ্রেণীতে বসাচ্ছি। প্রথম মৌল, প্রথম পর্যায় এবং প্রথম শ্রেণীর মৌল হচ্ছে যে হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেনের পরে সোজা একদম চলে আসো গ্রুপ 18 তে বসিয়েছেন হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম। আচ্ছা দেখো আমি বলছি যে গ্রুপ মানে গ্রুপ বরাবর বা শ্রেণী বরাবর মৌলগুলোকে মুখস্থ করতে বলছি, ঠিক আছে? তাহলে প্রথম মৌল হাইড্রোজেন, তারপরের মৌল লিথিয়াম, তারপরের মৌল নিচে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওকে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এইভাবেই মুখস্থ করবে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম কি না তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে? ফ্রান্সিয়াম কি তেজস্ক্রিয় মৌল। তারপরে দেখো তারপরের সারিটাকে বলছি বা শ্রেণীটাকে বলছি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ওকে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এন্ড রেডিয়াম। তারপরে চলে আসো দেখো পি ব্লক মৌল বলতে, আমি ব্লক সম্বন্ধে ডিটেইলস পরের ক্লাসে আলোচনা করব। তারপরে এতে চলে আসো, এইটা প্রথম সারি ছেড়ে দিয়ে দ্বিতীয় সারণীতে চলে আসো বা দ্বিতীয় পর্যায়ে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিওনিয়াম। ভালো করে মনে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম এন্ড নিওনিয়াম। তারপরে বোরনের পরে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন বা এসএন, লেড বা পিবি। তারপরে হচ্ছে যে ফ্লোরোভিয়াম, ফ্লোরোভিয়াম এফএল, ফ্লোরোভিয়াম, ঠিক আছে? নিওনিয়াম হলো ফ্লোরোভিয়াম। এগুলো মনে রাখতে হবে, নিট যেই জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই এদের পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে দেয় বা কোন কোন গ্রুপের মধ্যে অবস্থিত বা কোন শ্রেণীতে অবস্থিত, খুব কোশ্চেন গুলো আছে। তাহলে দেখো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিওনিয়াম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, ফ্লোরোভিয়াম। তারপরে দেখবে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এবং নিচেরটা আছে কি মস্কোভিয়াম, মস্কোভিয়াম এমসি। নিচেরটা আছে কি মস্কোভিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এন্ড মস্কোভিয়াম, মস্কোভিয়াম, ঠিক আছে? তারপরে চলে আসো নাইট্রোজেনের পর চলে আসো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এন্ড লিভারমোরিয়াম, এলভি, লিভারমোরিয়াম, এলভি, ক্যাপিটাল এল স্মল ভি। তারপরে দেখো চলে আসো ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং লাস্টেরটা হচ্ছে যে টেনিসিন, টেনিসিন, টিএস, ঠিক আছে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং টেনিসিন।
তারপরে চলে আসো, এইখানে দেবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং ওজি। ওজির মানে কি হচ্ছে? ওজির মানে হচ্ছে অগ্নেশন। অগ্নেশন, লাস্টেরটা হচ্ছে ওজি, অগ্নেশন। ঠিক আছে, তাহলে আমার এস ব্লকের সব মৌল হয়ে গেল, এইভাবে মুখস্থ করবে। পি ব্লকের মৌলগুলো এইভাবে মুখস্থ করবে। ওকে, এইবার চলে আসো ডি ব্লক। ডি ব্লকটা পরে আমরা চলে যাব ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডস বা এফ ব্লক মধ্যে। ঠিক আছে, সেটা এখন দেখো ডি ব্লক মৌলটা কিভাবে মুখস্থ করবে। স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম। ঠিক আছে, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম। তারপরে হচ্ছে টাইটেনিয়াম। টাইটেনিয়ামের পর হচ্ছে জার্কোনিয়াম, হাফনিয়াম এন্ড রাদারফোর্ডিয়াম। টাইটেনিয়াম, জার্কোনিয়াম, হাফনিয়াম, রাদারফোর্ডিয়াম। তারপরে দেখো ভ্যানাডিয়াম, নায়োবিয়াম, ট্যান্টালাম এন্ড সেবরজিয়াম, এই ডুবেনিয়াম, ডুবনিয়াম। তারপরে দেখো ক্রোমিয়াম, মলিবডিনাম, টাংস্টেন, সেবরজিয়াম। তারপরে ম্যাঙ্গানিজ, টেকনিসিয়াম, রেনিয়াম এবং বোরিয়াম, BH। তারপরে চলে আসো বোরিয়ামের পর চলে আসো আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম, হাসমিয়াম, HS। তারপরে চলে আসো কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম এন্ড মেটনেরিয়াম, MP, মেটনেরিয়াম। তারপরে চলে আসো কোবাল্টের পর নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। প্ল্যাটিনামের পরে চলে আসো ডামস্টারডিয়াম, DS, ডামস্টারডিয়াম, নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, ডামস্টারডিয়াম। তারপরে চলে আসো নিকেলের পর আসো কপার, সিলভার, গোল্ড বাই AU। তারপরে আছে রন্টিজিয়াম, সংখ্যা হচ্ছে RG, রন্টিজিয়াম। তারপর জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এন্ড কোপারনিসিয়াম, CN। তাহলে ভালো করে একবার আমার মতো করে মুখস্থ করে নেবে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, টাইটেনিয়াম, জার্কোনিয়াম, হাফনিয়াম, রাদারফোর্ডিয়াম, ভ্যানাডিয়াম, নায়োবিয়াম, ট্যান্টালাম এবং ডুবনিয়াম, ক্রোমিয়াম, মলিবডিনাম, টাংস্টেন, সেবরজিয়াম, ম্যাঙ্গানিজ, টেকনিসিয়াম, রেনিয়াম, বোরিয়াম, আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম, হাসমিয়াম, কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, মেটনেরিয়াম, নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, ডামস্টারডিয়াম, কপার, সিলভার, গোল্ড, রন্টেজিনিয়াম, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, কোপারনিসিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিওনিয়াম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড এন্ড তোমার এটার নাম আছে ফ্লোরিভিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এন্ড বিসমাথের পর আছে যে মস্কোভিয়াম, এটা হচ্ছে মস্কোভিয়াম, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, লিভারনোরিয়াম, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তারপর আছে টেনিসিন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এন্ড অগ্নেশন। আমি দেখবে অনেক চ্যানেল তোমাদেরকে বলবে যে বিভিন্ন শর্ট ট্রিক মুখস্থ কর, শর্ট ট্রিক মুখস্থ করে সেই যখন মুখস্থ করবে শর্ট ট্রিক কেন মুখস্থ করবে, তোমাকে তো নামগুলো সব জানতে হবে, ট্রিক দিয়ে তো আর নামগুলো পুরোটা হয়ে যাবে না, তাই নাম তোমাকে সব জানতে হবে। তার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব একদিন এইখানে যে 6টা গ্রুপ আছে পুরো মুখস্থ করে নাও, এখান থেকে 4-5টাকে সিলেক্ট করে পুরো মুখস্থ করে নাও, বিশেষ করে বারবার লিখে লিখে প্র্যাকটিস করো আর বাকি অংশটা প্র্যাকটিস করো। ঠিক আছে, যারা যত ভালো করে প্র্যাকটিস করতে পারবে তাদের বেশি মনে থাকবে। এই যে শ্রেণীটা, এই অ্যাক্টিনাম, রাদারফোর্ডিয়াম, ডুবনিয়াম, সেবরজিয়াম, বোরিয়াম, হাসমিয়াম, মেটনেরিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট সিরিজ ফর নিট। ঠিক আছে, বোর্ডেও কিছু কিছু কোশ্চেন চলে আসবে।
এইবার প্রশ্ন দেখো, এখানে কিছু আমরা পরের ক্লাসে আলোচনা করব যে এখানে এস ব্লক মৌল, ডি ব্লক মৌল, পি ব্লক মৌল এবং আমি এটাকে যদি মুছে দিয়ে নেক্সট পেজে যদি যাই, এখানে দেখো এ ব্লক মৌল বা ল্যান্থানাইড মৌল। ঠিক আছে, ল্যান্থানাইড মৌলগুলো কি একবার লিখে দিচ্ছি। দেখো ল্যান্থান মৌলগুলোর মধ্যে আছে সিরিয়াম, প্রাসোডিয়াম, নিওডিমিয়াম, প্রোমিথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিয়াম, গ্যাডোলিয়ামের পর আছে টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, হলমিয়াম, আরবিয়াম, থুলমিয়াম বা থুলমিয়াম, ইটারবিয়াম, লুটেশিয়াম, ইটারবিয়াম, লুটেশিয়াম। তাহলে সিরিয়াম, প্রাসোডিয়াম, নিওডিমিয়াম, প্রোমিথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, হলমিয়াম, আরবিয়াম, থুলমিয়াম, ইটারবিয়াম আর লুটেশিয়াম। চলো এইবার দেখো এইবার হচ্ছে যে অ্যাক্টিনাইড সিরিজের প্রথম যে মৌল থোরিয়াম, TH, থোরিয়াম, প্রোটঅ্যাক্টিনিয়াম, ঠিক আছে, প্রোটঅ্যাক্টিনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, পিও পোলোনিয়াম, PU, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আমেরিসিয়ামের পর আসো কুরমিয়ামের পর আসো বার্কেলিয়াম, তারপরে ক্যালিফোর্নিয়ামের পর আইনস্টাইনিয়ামের পর ফার্মিয়াম, মেন্ডেলিভিয়ামের পর নোবেলিয়াম, তারপরে লরেন্সিয়াম। ঠিক আছে, তাহলে এইগুলো যেন পুরোটাই মুখস্থ থাকে, কারণ পরে তোমাদেরকে নেক্সট ডেতে সেমিস্টারগুলোতে ল্যান্থানাইড, অ্যাক্টিনাইডস খুব ডিটেইলস পড়তে হবে। অতএব পর্যায় সারণী যে যত ভালো করে মুখস্থ করতে পারবে তার তত ভালো প্রিপারেশন হবে, বা পিরিয়ডিক টেবিল সে তত ইজিলি করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, আজকে পুরো থিওরিটিক্যালি পড়ালাম, পরের দিন এই যে কেন এস ব্লক বলছি, কেন পি ব্লক মৌল বলছি, কেন ডি ব্লক মৌল বলছি, এগুলো আমি ইন ডিটেইলস আলোচনা করব এবং এদের প্রত্যেকের কি কি বৈশিষ্ট্য বা এই ব্লক এলিমেন্টের যে ধর্মগুলো, প্রপার্টিজ গুলো আমি ইন ডিটেইলস আলোচনা করব। ঠিক আছে, যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করবে, আর যাতে নোটিফিকেশনটা পাও তার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। এইবার দেখো, যদি তোমাদের কারণ মনে হয় যে অনলাইন ভালো হচ্ছে না, তাহলে তোমরা আমাকে অবশ্যই কল করে আমার শ্যামপুরের যে সেন্টার আছে সেখানে চলে আসতে পারো। ঠিক আছে, সব সময় আমি অ্যাভেলেবল আছি, শুধু ফোন করে চলে আসবে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 7980789382, 7980789382। আর যদি হোয়াটসঅ্যাপ করলে 9126346443। যখন খুশি আমার এই ছোট্ট রুমে তোমরা চলে আসবে, যার যখন মনে হবে যে এখন যেহেতু সত্যি খুব মাস্টার বা স্যার টিচারের ক্রাইসিস, যদি কোথাও কোনো সমস্যা হয় কোনো বিতর্কে না গিয়ে চলে আসতে পারো, বা যদি অনলাইনের ক্লাস বা ইউটিউবের ক্লাসগুলো প্রতিদিন ফলো করো, আমি প্রমিস করছি যে কোনো অসুবিধা হবে না সেমিস্টারে। ওকে, চলো আজ তাহলে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো।